আজকে আমরা যে মুভিটা এক্সপ্লেন করতে যাচ্ছি তা একই সাথে ভয়ঙ্কর এবং মাথা নষ্টকর হরর মুভি, যেখানে এক এক করে 5টা গল্প থাকবে, এমনকি একটার পর একটা ডার্ক এবং টুইস্টে ভরপুর। মুভির শুরুতে একটি বই দেখানো হয় যার ভেতরে কিছু গল্প ছিল এবং কেউ না কেউ সেটা পড়ছিল অডিয়েন্সকে শোনানোর জন্য। এবার 1981 সালে জেভেন্স এন্ড নামে একটা ছোট শহরের গল্প শুরু হয়, যেখানে একটি ছেলেকে দেখানো হয়। ছেলেটি খবরের কাগজ বিলি করছে। আজকের কাগজে টুথ ফেরির ব্যাপারে লেখা হয়েছিল। এই ব্যাপারে আমরা সামনেই জানতে পারবো। ছেলেটি একটি ভিক্টোরিয়া স্টাইলে তৈরি বড় একটা মরচুরি হাউসের সামনে খবরের কাগজ ফেললো, কিন্তু দেখা যায় কোনো এক অদ্ভুত কারণে সেখানে আগের দিনের কাগজগুলো ওভাবেই পড়েছিল, কেউই সেগুলো তুলে নেয়নি। এরপরে আমাদের সংক্ষিপ্তভাবে সেই দিনের হেডলাইনগুলো দেখানো হয়, যেখানে লেখা ছিল একটা মেন্টাল অ্যাসাইলামে দাঙ্গা হয়েছে এবং সেখান থেকে অনেক মানসিক রোগী পালিয়ে গিয়েছে। তাই ছেলেটি কারণ জানতে নিজের ক্যামেরা হাতে নিয়ে বিল্ডিং এর ভেতরে দেখতে যায়। কেন কেউই খবরের কাগজ তুলছিল না। সে কলিং বেল বাজায়, কিন্তু কেউ আসে না। তখন সে দেখার জন্য চিঠি ফেলার ফাঁকা জায়গা দিয়ে ভেতরে তাকায়। তখন সে দুটো চোখ দেখতে পায়। এতে তাড়াহুড়ো করে ক্যামেরাটা ছাড়াতে গেলে সেখানে আটকে যায়। তখনই ডার্ক নামে এক লোক দরজা খোলে। তার চেহারা দেখে ছেলেটি প্রচন্ড ভয় পেয়ে যায় আর নিজের ক্যামেরা সেখানেই ফেলে পালিয়ে যায়। আসলে ডার্ক একজন মরচুরিয়ান ছিল। খ্রিস্টান কালচারে কেউ মারা গেলে তাদেরকে খুব সুন্দর করে সাজিয়ে কফিনে রাখা হয় আর তাদেরকে মরচুয়ারিয়ান বলে। এবং সেদিন সে লোগান নামের একটি বাচ্চা ছেলে শেষকৃত্য সম্পন্ন করছিল। এই বাড়ির ভিতরে আমরা বইগুলোকে নিজে থেকেই সেলফ থেকে বাইরে বেরিয়ে আসতে দেখতে পাই এবং ডার্কের হাতে একটা অ্যান্টিক ঘড়িও ছিল। এখান থেকে একটি বিষয় তো পরিষ্কার বোঝা যাচ্ছিল, এই বাড়ি আর ডার্ক কোনো সাধারণ কিছু ছিল না। এরপরে সেম নামের একটি মেয়েকে দেখতে পাই যে লোগানের কফিন দেখতে এসেছে। ডার্ক ভাবে হয়তো সে লোগানের কোনো আত্মীয় হবে, কিন্তু স্যাম বলে সে এখানে চাকরির খোঁজে এসেছে, কারণ বাইরে হেল্পের বোর্ড লাগানো আছে। ভেতরের সেটআপ বেশ আকর্ষণীয়। স্যাম ডার্কের ঘর দেখে, যেখানে একটি কাচের পাত্রে মরা কিছু প্রজাপতি রাখা ছিল আর ছিল বেশ কিছু বই, যেগুলোকে ডার্ক বলে ডেথ স্টোরিজ বই। ডার্ক জানায় সেই বইগুলোতে মৃত মানুষের গল্প লেখা আছে। কেবল তারা কিভাবে মারা গেছে তাই নয়, বরং কেন মারা গেছে সেটাও লেখা ছিল। স্যাম ছিল একজন ক্যাজুয়াল, কেয়ারলেস এবং চটপটে টিনেজার মেয়ে। ডার্কের কথায় সে খুবই কৌতূহলী হয়ে ওঠে। সে ডার্কের কাছে জেদ করতে থাকে যাতে সে কিছু ডার্ক, টুইস্টেড এবং দারুণ কিছু গল্প শোনায়। ডার্কের কাছে তখন তেমন কোনো কাজ ছিল না, তাই সে নতুন মেয়েটির আবদার মেনে নেয় এবং এরই সাথে প্রথম গল্প শুরু হয়। গল্পটি 1958 সালের। একটি পার্টিতে একটি তরুণী মেয়ে 3জন পুরুষের ওয়ালেট চুরি করে। সেগুলো চেক করার জন্য সে ওয়াশরুমে যায়। লাইট অন করতেই তার হাতের আঙুলে আঠালো তরল কিছু লেগে যায়। সেদিকে সে অতটা খেয়াল না করে 3টি ওয়ালেটে যা কিছু ছিল সবকিছু নিজের কাছে রেখে দেয়। তার কাছে আমরা 2টি জিনিস লক্ষ্য করি। প্রথমটা একটি ডক্টরের ওয়ালেট আর দ্বিতীয়টি একটি ঘড়ি, যা হুবহু ডার্কের ঘড়ির মতোই দেখতে। সে চলে যাওয়ার সময় লক্ষ্য করে সেখানে একটা মিরর ক্যাবিনেট আছে যা কিছুটা খোলা ছিল। লোভে পড়ে সে ওটাকে খুলতে যায়, তবে কিছুক্ষণ চেষ্টা করে সে তা খুলতে পারে না। তাই সে একটা নেল ফাইল দিয়ে জোর করে ওটাকে খুলে ফেলে, কিন্তু ভিতরে সে যা দেখে তা দেখে যেন তার আত্মা কেঁপে ওঠে। সেখানে একটি বড় মনস্টার ক্রিয়েচার তার উপরে হামলা করে। সে প্রচন্ড ভয়ে আয়নার দরজাটা বন্ধ করে সেখান থেকে পালাতে থাকে। তখনই তার হাত থেকে ঘড়িটা পড়ে ভেঙে যায়। হঠাৎই সেই আয়নার দরজা খুলে যায় আর সেই ভয়ঙ্কর ক্রিয়েচার বাইরে বেরিয়ে এসে তাকে ধরে খেয়ে ফেলে এবং লাইটটি অফ করে দেয়, যা থেকে এটা বোঝা যায় এই ক্রিয়েচারটা আগেও একই কাজ করেছে, যার ফলে মেয়েটার হাতে তখন তরল লেগেছিল। গল্পটা শুনে স্যাম বলে এটা মজার ছিল, কিন্তু খুব একটা ভীতিকর বা টুইস্টেবল ছিল না। ডার্ক এবার স্যামকে একটা এগ্রিমেন্ট পেপার সিগনেচার করতে দেয়। এরপরে সে তাকে পুরো হাউসটি ঘুরিয়ে দেখায়। এরপরে সে বলে এই মর্চুয়ারিটি 180 বছরেরও বেশি পুরনো, যেখানে তার মতো অনেকেই কাজ করেছে। ডার্ক তাদের কিছু ছবি দেখায়। সেখানে একটা লোকের ছবি ছিল যে দেখতে অনেকটাই ডার্কের মতো। সেই ছবিটা 100 বছরের চেয়েও বেশি পুরনো ছিল, যা দেখে স্যামের কিছুটা সন্দেহ হয় তাহলে মাস্টার ডার্কের বয়স কত হবে। এবার ডার্ক আরো একটা মৃত্যুর গল্প শোনায়। এবারের গল্পটা 1960 সালের, যেখানে জ্যাক নামের একটা ছেলে ক্যাম্পাসে প্রোটেকশন বিলি করছে আর মেয়েদের ইনভাইট করছে আর বলছে এখন সময় পাল্টেছে,
ছেলেমেয়েরা যার সাথে খুশি ইন্টিমেট হতে পারে, সবাই এখন স্বাধীন। অনেক মেয়েকেই দেখা যায় প্রোটেকশন নিয়ে তার পার্টিতে যেতে রাজি হয়। সে সেন্ডা নামের একটা মেয়েকেও প্রোটেকশন দিয়ে ইনভাইট করে। এদিকে ক্যাম্পাস বোর্ডে দেখা যায় অনেক ছেলেই নিখোঁজ হয়ে গেছে, যা কিছুটা অদ্ভুত। পার্টিতে দেখা যায় জ্যাক সেন্ডাকে চুজ করে এবং তারা ইন্টিমেট হওয়ার জন্য একটা রুমে যায়। সেন্ডা তাকে জিজ্ঞেস করে সে প্রোটেকশন নিয়েছে কিনা। জ্যাক তাকে মিথ্যা বলে যে হ্যাঁ, সে প্রোটেকশন ব্যবহার করেছে। সেই দিন পর্যন্ত জ্যাক প্রায় 16-17 জন মেয়ের সাথে ইন্টিমেট হয়েছিল। পরদিন সকালে ঘুম ভাঙতেই সে দেখে মেয়েটি সেখান থেকে চলে গেছে, আর মিররের উপরে সে তার কন্ট্যাক্ট নাম্বার রেখে গেছে। এরই সাথে সে লক্ষ্য করে তার তলপেটে কিছুটা রেশ এবং চুলকানি শুরু হয়েছে। সে তাড়াহুড়া করে চেক আপ করার জন্য ডক্টর কবলারের কাছে যায়। ডক্টর তার রিপোর্ট দেখে অবাক হয়ে যায়। আপাত দৃষ্টিতে সে প্রেগনেন্ট ছিল। হ্যাঁ, ছেলেটি প্রেগনেন্ট, কিন্তু তার চেয়েও অদ্ভুত বিষয়, তার পেটে কোনো মানুষের বাচ্চা নয়, অদ্ভুত কোনো ক্রিয়েচার বেড়ে উঠছিল। মাত্র একদিনের মধ্যেই সে ডেলিভারি স্টেজে চলে আসে। যে কিছুই বিশ্বাস করতে পারছিল না তার সাথে আসলে হচ্ছেটা কি। সে বুঝতে পারে এইসব কিছুর জন্য সেন্ডাই দায়ী। সে তাকে কল করে তার বাড়ির অ্যাড্রেস নেয়। এদিকে তার বন্ধুরা তাকে বাহবা দিচ্ছিল। সে 17 জন মেয়ের সাথে ইন্টিমেট হয়েছে, কিন্তু তখনই জেকে লেবার পেন শুরু হয়ে যায়। তাই সে তাড়াতাড়ি করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সেন্ডার মা তাকে দেখে মোটেও অবাক হয় না, বরং সে ডেলিভারির প্রস্তুতি নিতে থাকে। তাকে দেখে মনে হচ্ছিল এ যেন নতুন নয়। সেন্ডা এসে তার উপরে প্রচন্ড রেগে যায়। সে তাকে বারবার জিজ্ঞেস করে সে কেন উইদাউট প্রোটেকশন তার সাথে ইন্টিমেট হয়েছে। সে তো তাকে বারবার মনে করিয়ে দিয়েছে জ্যাক তাকে মিথ্যে বলেছে, তাই তাকে তার অবস্থায় ছেড়ে দিয়ে ফোনে অন্য এক ছেলের সাথে ইন্টিমেট হওয়ার কথা বলতে থাকে। জ্যাক নিজের কষ্ট প্রকাশ করে বলে যে সে ছোটবেলায় খুবই মোটা ছিল, যার পর সে অনেক পরিশ্রম করে নিজের লাইফস্টাইল বদলে ফেলেছে, কিন্তু এখন সে একটা মনস্টার হয়ে গেছে। সে অনেক মেয়ের সাথে এমনটা করেছে। সেন্টার ঘরের ভিতরে জেকের ডেলিভারি শুরু হয়। সেন্টার মা বাবা তাকে হেল্প করতে থাকে। তখনই ভয়ঙ্করভাবে তার পেট ফেটে সে মারা যায়, আর একটা মনস্টার বেবির জন্ম হয়। সেন্টা তখন ওই বাচ্চাটিকে একটা রুমে নিয়ে যায়, যেখানে আরো অনেক বাচ্চা ছিল, আর সেন্টার সেই বাচ্চাটিকেও তাদের সাথে রেখে দেয়। এর মানে যারাই প্রোটেকশন ছাড়া তার সাথে ইন্টিমেট হয় তারা সবাই মারা গেছে। ক্যাম্পাস বোর্ডে যত ছেলেদের নিখোঁজ পোস্টার দেখেছিলাম তারা সবাই সেন্ডার শিকার হয়েছে, আর সব বাচ্চাগুলোই তাদের সন্তান। আমার মনে হয় এই ফ্যামিলিটা কোনো এলিয়েন প্রজাতি, কারণ প্রথম গল্পেও আমরা একটি এলিয়েন ক্রিচার দেখেছিলাম যে মেয়েটিকে ওয়াশরুমেই খেয়ে ফেলেছিল। স্যাম এই গল্পটা খুবই পছন্দ করে, কারণ এতে ছিল রোমান্স, সাসপেন্স এবং হররের তরকা। আর একটা স্পেশাল মেসেজও ছিল যে প্রোটেকশন ছাড়া ইন্টিমেট হওয়া উচিত নয়, এবং মেয়েরা গর্ভকালীন সময় কি ধরনের কষ্টের মধ্য দিয়ে যায়। সত্যি বলতে এই গল্পটা দেখে ছেলেরা কিছুটা অস্বস্তি বোধ করবে। ডার্ক তাদের হাউস ট্যুর জারি রাখে এবং স্যামকে নিচে বেসমেন্টে নিয়ে যায়, যেখানে একটি ঘরে একটা বডি রাখা ছিল। সেই বডিটা ছিল ক্যারেল নামের এক মহিলার। এবার তৃতীয় গল্প। এই গল্পটি ক্যারেল এবং তার স্বামী উইন্ডেলের। 1970 সালে তাদের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরই ক্যারেল অসুস্থ হয়ে পড়ে এবং তার বডি পুরোপুরি ক্যাটাটনিক স্টেজে পৌঁছে যায়। উইন্ডেল বহু বছর ধরে তাকে চামচ দিয়ে খাইয়ে দিত এবং প্রচন্ড যত্ন নিত, কিন্তু ধীরে ধীরে সেও বিরক্ত ও ক্লান্ত হয়ে পড়ছিল। আস্তে আস্তে তাদের ফাইন্যান্সিয়াল ইস্যু শুরু হয় এবং ক্যারেলেরও কোনো উন্নতি হচ্ছিল না। এখানে আমরা ডক্টর কুবলারকে আবারও দেখতে পাই। তিনি উইন্ডেলকে সাজেস্ট করে সে যেন পেনকিলারের ওভারডোজ দিয়ে ক্যারেলকে মেরে ফেলে এবং এই কষ্ট থেকে মুক্তি পায়, যার ফলে তার সমস্যারও সমাধান হবে এবং মৃত্যুটাও একটা অ্যাক্সিডেন্ট মনে হবে। তাই উইন্ডেল শেষবারের মতো ক্যারেলকে একটা আর্ট পিস উপহার দেয় এবং বারবার জিজ্ঞেস করে সে তাকে শুনতে পাচ্ছে কিনা। যখন সে কোনো জবাব না পায় তখন সে খাবারে পেনকিলারে ওভারডোজ মিশিয়ে দেয় এবং নিজের হাতে তাকে খাইয়ে দিতে থাকে। খাবার খেতে অলৌকিকভাবে যেন ক্যারেলের শরীরে মুভমেন্ট ফিরে আসে। তাই উইন্ডেল তাড়াতাড়ি করে ক্যারেলকে বমি করাতে যায়। অনেকক্ষণ চেষ্টা করার পর সে ক্যারেলের পেট থেকে সব খাবার বের করতে পারে, কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার আগে পর মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যায়। হঠাৎই তার স্ত্রী টেবিলের উপর পড়ে যায়, আর টেবিলে রাখা স্ট্যাচুটি তার মাথার ভিতরে ঢুকে যায়। এতেই তার মৃত্যু হয়। এটা দেখে তার স্বামী খুবই ভয় পেয়ে যায়। এখন তো তার আর ন্যাচারাল মৃত্যু হয়নি, পুলিশ তো তাকে ধরে নিয়ে যাবে। সে প্রচন্ড ভয়ে ডাক্তারের কাছে ফোন করে ডাক্তারকে সবকিছু খুলে বলে। ডাক্তার সব শুনে বলে তোমার স্ত্রীর মৃতদেহ দ্রুত একটা ব্যবস্থা করতে হবে, অর্থাৎ তাকে কোথাও কবর দিয়ে দাও, নয়তো কোথাও ফেলে দাও। প্রচন্ড ভয়ে তার যেন আর মাথা কাজ করছে না, তাই সে ডাক্তারের কথা মেনে নেয় এবং সে স্ত্রীর মৃতদেহ একটি বক্সের ভিতর ভরে ফেলে। কিন্তু বক্সটি ছিল খুবই ছোট, মেয়েটির পাশে এখানে জায়গা হচ্ছিল না। তাই সে আর কোনো উপায় না পেয়ে মেয়েটির
পা কেটে ফেলে এবং বক্সের মধ্যে ভরে লিফটের সাহায্যে নিচে নামতে শুরু করে। কিন্তু হঠাৎ লিফটটা বন্ধ হয়ে যায়। তবে তার সাথে যা ঘটতে চলেছে তা আমাদের কল্পনারও বাইরে। হঠাৎই দেখা যায় ওই বক্স থেকে প্রচুর রক্ত বেরিয়ে আসে, যার ফলে পুরো লিফট রক্তে ভরে যায়। সে প্রচন্ড ভয় আর আতঙ্কে লিফটের দরজা খুলে বাইরে বেরোনোর চেষ্টা করতে থাকে। ঠিক সেই সময় তাদের প্রতিবেশী সেখানে চলে আসে আর তাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু সে তাকে বের করতে পারছিল না। তাই সে পুলিশকে ফোন করে দেয়। কিন্তু তখনই হঠাৎ লিফটে চলতে শুরু করে আর সেটি সরাসরি নিচের দিকে যেতে থাকে। তখনই লোকটা বাইরের দিকে তাকিয়ে তার স্ত্রীর সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো দেখতে থাকে। তাদের বিয়ে, স্ত্রীর সাথে কাটানো সুন্দর সব মুহূর্ত এক মুহূর্তে যেন তার পুরো জীবনটা চোখের সামনে ভেসে ওঠে। তখনই হঠাৎ বক্সটি খুলে যায় আর তার স্ত্রী ভয়ঙ্করভাবে তার দিকে এগোতে থাকে এবং সে এগিয়ে এসে তার স্বামীকে কিস করে, যা ছিল খুবই ভয়ঙ্কর। এই সব কিছুর পর আমরা লোকটাকে তাদের বিয়ের অ্যালবাম হাতে নিচে বসে থাকতে দেখতে পাই। তার আচরণ এখন বদলে গিয়েছিল। সে বারবার তাদের বিয়ের প্রমিসগুলো রিপিট করছিল। এরপর পুলিশ সেখানে চলে আসে আর তাকে মেন্টাল হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়। আপনাদের মনে আছে আমরা প্রথমে হেডলাইনে যে নিউজের ব্যাপারে জানতে পেরেছিলাম? এটা সেই মেন্টাল অ্যাসাইলাম। এবার সিন আবারও বর্তমানে আসে। স্যাম ডার্ককে বলে, এই গল্পটা আমার মোটেও ভালো লাগেনি, কারণ উইলডেল সেটাই করেছে যেটা হয়তো সবাই করত। যার জবাবে ডার্ক বলে, কোনো মানুষেরই অন্য কারো ফিডে ইন্টারফেয়ার করা উচিত নয়। ইভিল করলে ইভিলই পেতে হবে, কোনো পাপই শাস্তি ছাড়া পার পাবে না। এরপরে ডার্ক স্যামকে হাউসের সেই বেসমেন্টে নিয়ে যায় যেখানে বডি পোড়ানো হয়। ডার্ক যখন একটা বডি পোড়াতে যায় তখন স্যাম তাকে থামিয়ে দেয় আর নিজের গল্প বলতে শুরু করে। সে জানায় সে লোগানকে চেনে এবং তার কারণে লোগান মারা গেছে। সে আরো জানায় সে এখানে কাজ করতে আসেনি, সে লোগানের জন্য এসেছে। এবার স্যাম ডার্ককে চতুর্থ গল্পটি শোনায়। একটি ঘরে দেখা যায় টেলিভিশন চলছে, যেখানে 1978 সালে রিলিজ হওয়া হরর মুভি দ্য বেবিসিটার মার্ডার চলছিল। স্যাম কিচেনের ফোনে ডক্টর কুবলারের একটি ভয়েস মেল শুনতে পায়, যেখানে সে বলছিল লোগান উপরের ঘরে একা আছে, বারবার উপরে গিয়ে তার যেন খেয়াল রাখে, ডিনারে যা লাগবে সে যেন বানিয়ে নেয় এবং তাদের বাড়িতে ফিরতে কিছুটা দেরি হবে। এর মানে লোগান ডক্টর কুবলারের ছেলে এবং স্যাম তাদের বাড়িতে বেবিসিটারে কাজ করত। আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন শুরু থেকে এখন পর্যন্ত সবগুলো গল্পতেই ডক্টর কুবলার কোনো না কোনো ভাবে ইনভলভ আছে। স্যাম খুবই আনন্দের সাথে মাংস রান্না করছিল। ঠিক তখনই টেলিভিশনে একটা খবর প্রচারিত হয়, মেন্টাল অ্যাসাইলাম থেকে কিছু পাগল পালিয়ে গেছে। এটা সেই খবর যেটা আমরা শুরুতেই হেডলাইনে দাঙ্গার ব্যাপারে জেনেছিলাম। ঠিক তখনই ওই বাড়িতে স্যাম একটা আহত ব্যক্তিকে দেখতে পায়। স্যাম দৌড়ে কিচেনে আসে এবং লোকটাও তার পিছে সেখানে আসে। লোকটা স্পষ্টই অদ্ভুত আচরণ করছিল। সে জানে না সে এখানে কিভাবে এলো। স্যাম মনে করে সে হয়তো অ্যাসাইলাম থেকে পালিয়ে আসা কোনো পেশেন্ট, তাই তার সাথে খুবই শান্তভাবে কথা বলে। স্যাম তাকে সাহায্য করে, কিন্তু তখনই ভয়েসমেলে কুবলার জানায় অ্যাসাইলাম থেকে একজন সিরিয়াল কিলার পালিয়ে গেছে যে ছোট বাচ্চাদের নির্মমভাবে হত্যা করে। তাই সে স্যামকে নির্দেশ দেয় লোগানের রুম লক করে দেওয়ার জন্য। এ কথা শুনে স্যাম প্রচন্ড ভয় পেয়ে যায়। সে ফার্স্ট এড বক্স রেখে লোকটার হাত মিট গ্রাইন্ডারের মধ্যে ভয়ঙ্করভাবে পিষে দেয়। প্রচন্ড ব্যথায় লোকটা চিৎকার করে। এই সুযোগে স্যাম লোকটির উপরে চাকু দিয়ে হামলা করতে যায়, কিন্তু লোকটি নিজেকে বাঁচিয়ে স্যামের উপরে পাল্টা হামলা করে আর তাকে নিচে ফেলে দেয় এবং সে লোগানের রুমের দিকে যেতে শুরু করে। যাওয়ার সময় ফোনে একটা কল আসে। লোকটি ফোনটা রিসিভ করতেই স্যাম তার উপরে হামলা করে আর দুজনের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়ে যায়। এবার সেই লোকটি স্যামকে মেরে অজ্ঞান করে দেয়। এদিকে টিভিতে যে মুভিটা চলছিল তার সাথে বর্তমানের হুবহু মিল। মুভিতেও বেবিসিটার অজ্ঞান ছিল, বর্তমানে স্যামেরও একই অবস্থা। এবার দুজনে একসাথে জেগে ওঠে এবং স্যাম একটি রড হাতে নিয়ে লোগানের রুমের দিকে এগিয়ে যায়, যেখানে লোকটি আগে থেকেই ছিল। এর মধ্যে প্রচন্ড ভয়ে লোগান নিজের ক্যাবিনেটের ভেতরে লুকিয়ে পড়েছিল। এবার আরো একবার স্যাম আর লোকটার মধ্যে লড়াই শুরু হয়। লোকটা স্যামের গলা টিপে ধরে, সে প্রায় মারাই যাচ্ছিল, কিন্তু সেই সময় স্যাম নিজেকে বাঁচানোর জন্য বলে, তুমি কিলার নও, আসলে তোমার মাথায় চোট পাওয়ার কারণে তুমি অদ্ভুত আচরণ করছো। এ কথা শুনে লোকটি স্যামকে ছেড়ে দেয়, কিন্তু স্যাম সুযোগ বুঝে সেই লোকটাকে সিঁড়ি থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এরপর এসে নিচে এসে দেখে লোকটার মাথা থেকে প্রচন্ড রক্ত বেরোচ্ছে। সে প্রচন্ড
রেগে গিয়ে বলে, স্টুপিড, তোমার জন্য আমার খাবার নষ্ট হয়ে গেছে। টেলিভিশনের মুভির সিনে দেখা যায় বেবি সিটার বাচ্চাটাকে বাঁচায়, আর স্যাম সেই ভারী টেলিভিশনটা হাতে তুলে নিয়ে লোকটার মাথার উপরে আছাড় মারে, যার ফলে তার মুখ থেতলে যায় এবং নির্মমভাবে মৃত্যু হয়। তখনই ডক্টর কুবলার এবং তার ওয়াইফ বাসায় ফিরে আসে এবং মেঝেতে লাশ পড়ে থাকতে দেখতে পায়। আর এখানেই দেখা যায় আসল টুইস্ট। মিসেস কুবলার জিজ্ঞেস করে, এ কে? যার উত্তরে ডক্টর কুবলার বলে, এ হলো স্যাম, আমাদের বেবি সিটার। হ্যাঁ, এখানে এই লোকটাই হচ্ছে আসল বেবি সিটার, তার নামই ছিল স্যাম। আর যেই মেয়েটিকে আমরা স্যাম ভেবেছিলাম সেই হচ্ছে আসল সিরিয়াল কিলার। এবার ভাঙা টিভির স্ক্রিনে আরো একটি এমার্জেন্সি নিউজ ব্রডকাস্ট হয়, যেখানে মেয়েটির ছবি ছিল। তারা বলছিল যে এসএলএম থেকে শার্লট গেল্ড পালিয়ে গেছে, যে 12টি বাচ্চাকে মেরে ফেলেছে এবং সে টুথ ফেরি নামে ফেমাস। আর এই নিউজটাই আমরা মুভির শুরুতেই দেখেছিলাম। এরপরে ডক্টর এবং তার ওয়াইফ তাড়াতাড়ি করে লোগানের ঘরে যায়, কিন্তু তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। কিন্তু চুল্লির ভেতরে কিছু একটা পোড়ার গন্ধ বেরোচ্ছিল, আর যখন তারা চুল্লিটা খুলে তারা দেখতে পায় লোগান সেখানে পুড়ছিল। লোগানকে আসলে টুথ ফিরে আগেই মেরে ফেলেছিল এবং সেখান থেকে সে পালিয়ে গিয়েছে। কিন্তু ডার্ক এই কথা শুনে বিন্দুমাত্র ভয় পায় না, বরং সে সিরিয়াস হয়ে যায় আর জিজ্ঞেস করে মার্ডার করার পর সে এখানে কি কারণে এসেছে। শার্টাল নিজের চাকু বের করে আর বলে, তুমি গল্প কালেক্ট করো আর আমি দাঁত কালেক্ট করি, যার যার নিজস্ব শখ। এরপরে শার্টাল এক ঝটকায় লোগানের মুখ থেকে দাঁত উপড়ে নেয় এবং তার বডিতে আগুনে পুড়িয়ে দেয়। যাওয়ার সময় ডার্কের পেটে ছুরি ঢুকিয়ে দিয়ে বলে, সরি। ডার্ক চিৎকার করে নিচে পড়ে যায়। এবার শার্টাল যখন চলে যাচ্ছিল তখন ডার্ক অদ্ভুতভাবে হাসতে শুরু করে। সে খুব জোরে হাসতে হাসতে বলে, তুমি তোমার গল্প শোনানোর সময় মস্ত বড় ভুল করে ফেলেছ। তুমি তোমার অডিয়েন্সের শক্তি ইগনোর করেছ, অর্থাৎ ডার্কের শক্তি। সে নিজের হাত সরিয়ে দেখে তার পেটি থেকে রক্ত নয়, বরং হলুদ লিকুইড বেরোচ্ছে। এর মানে ডার্ক কোনো মানুষ ছিল না, বরং ডেভিলের কোনো রূপ বা অভিশপ্ত ডিমন। সে এবার শার্টালকে বলে, এখন থেকে তোমার ডিউটি শুরু। শার্টাল যখন এখান থেকে পালানোর চেষ্টা করে সে লক্ষ্য করে দরজা জানালা সব নিজে থেকে লক হয়ে গিয়েছিল। সে যতবারই মেন গেট থেকে বাইরে বেরোনোর চেষ্টা করে সে ততবারই ঘুরে ফিরে মর্চুয়ারির ভেতরে চলে আসে। শার্টাল ডার্ককে জিজ্ঞেস করে, এইসব কি, তুমি কে? ডার্ক বলে, আমি একজন স্টোরি টেলার। আমিও একজন ট্রাভেলার ছিলাম। বহু বছর আগে অন্য শহর থেকে এখানে এসেছি আর এই হাউজে ট্র্যাপ হয়ে গিয়েছিলাম। এবার ডার্ক সেখানে অনেকগুলো বই ফেলতে শুরু করে, যেগুলোর মধ্যে শার্টাল সেই বাচ্চাগুলোকে কিভাবে নিষ্ঠুরভাবে মেরে ফেলেছে তার গল্প লেখা ছিল। তখনই সব বইয়ের ভেতর থেকে একটা করে বাচ্চার আত্মা বেরিয়ে আসে আর তারা নিজেদের দাঁত ফিরিয়ে নিয়ে শার্টালকে মেরে ফেলে এবং তাকে খেতে শুরু করে, কারণ সেও বাচ্চাদেরকে মেরে তাদেরকে খেয়েছিল। এরপরে শার্টালের শরীরে একটা চটচটে তরল দিয়ে ঢেকে দেওয়া হয় এবং পরে তার শরীর সেলাই করে দেওয়া হয়। এবার ডার্ককে দেখা যায় সে হাউস থেকে বেরিয়ে আসে আর সাথে সাথে ধোঁয়ায় মিলে যায়, তার মানে সে এখন মুক্ত হয়ে গেছে। কিছুক্ষণ পরই শার্লেটের জ্ঞান ফিরে। তার চেহারা সেলাই করা হয়েছে যেমন করে কোনো কাপড় সেলাই করা হয়। শার্লেট প্রচন্ড ভয়ে চিৎকার করে ওঠে। মনে আছে ডার্ক তাকে একটা এগ্রিমেন্ট সাইন করিয়েছিল, তার মানে এখন এই হাউসের দায়িত্ব শার্টেলের। এরপরে ঘটনা আরো ইন্টারেস্টিং এবং ভয়ঙ্কর। তোমরা যদি শেষ পর্যন্ত দেখতে চাও তাহলে সেকেন্ড পার্ট কমেন্ট করো। এই পর্যন্ত যারা আমাদের সঙ্গে ছিলে সবাইকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলো না যেন।